রাস্তাটা সামনে মিস্টার। কিন্তু আমার রাস্তা তো এদিকে, তাই না? ওহো, তোমার তো ফিল্মে স্টোরি লেখা উচিত, হিট হয়ে যাবে। আর শাহরুখের সাথে দেখা করার সুযোগটাও আমার হয়ে যাবে। ভালো লাগে না, এই শাহরুখ বারবার আমাদের ভালোবাসার মধ্যে চলে আসে। শাহরুখ যতই হ্যান্ডসাম হোক না কেন, বাট ফর মি ইউ আর দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তুমি ঠিক আছো তো? কি হলো এটা? দেখলে, টায়ারও তোমার প্রশংসা শুনতে পারলো না। তাই তুমিও না? সানি আর প্রিয়া হয়তো কখনো ভাবেইনি যে একটা দুর্ঘটনা তাদের সব আনন্দ কেড়ে নেবে, তাদের সব স্বপ্ন তছনছ করে দেবে। কারো বেপরোয়া হওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটবে যে তাদের জীবন একেবারে বিধ্বস্ত হয়ে যাবে। আচ্ছা প্রিয়া, হ্যাঁ, সেকেন্ডারি স্কুলে সব টিচার ফিল্ম দেখতে যাচ্ছে, তো তুমিও চলো। তুমি তো কখনো ফিল্ম দেখতে যাও না, তো আজ চলো। না আজকে আমি ঠিক যেতে পারবো না। কেন? আমার একটু তাড়া আছে, আসলে আমাদের অ্যানিভার্সারি আজকে। ও, হ্যাপি অ্যানিভার্সারি। Thank you. মিস্টারকেও আমার শুভেচ্ছা জানিও। অবশ্যই, আমার তরফ থেকেও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি আসছি। কি আশ্চর্যের ব্যাপার, বিয়ের এত বছর পরেও দেখো অ্যানিভার্সারি পালন করছে, তাও এত কিছু হওয়ার পরেও। বাবা। প্রিয়া, হ্যাঁ, তুমি ঠিক আছো? আমার একটু তাড়া আছে। চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না না, তুমি কেন বেকার কষ্ট করবে? তাছাড়াও আমার কেক কেনার আছে। ভালোই তো হবে, এই সুযোগে কেকটাও খাওয়া হয়ে যাবে। ফর্মালিটি ছাড়ো, তোমাকে ড্রপ করে দিচ্ছি। ঠিক এসো। আছে চলো। আট বছর হয়ে গেছে সেই ঘটনাটার, যা আমার জীবনকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু কি করতাম আমি? আশা ছেড়ে দিতাম, নাকি টুকরো হয়ে যাওয়া স্বপ্নগুলোকে নতুন আশা দিতাম? 8 বছর পরেও আমার এখনো মনে হয় যেন সেই দুর্ঘটনাটা যেন কালকেই ঘটেছে। কঠিন পথে হেঁটে আমি এই পর্যন্ত তো পৌঁছে গেছি, কিন্তু আমি এটা জানতাম না যে সামনে চলার পথ আরো কঠিন হতে চলেছে। এটা তো শুধু শুরু ছিল মাত্র। তাহলে আজকে কেক খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ চলো। আরে বৌদি, এতক্ষণ সময় লাগে তোমার? ভিতরে সানি দাদা সমস্ত কিছু নোংরা করে রেখেছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ আরে প্রিয়াকে কি তোমরা কেউ ফোন করেছো? প্রিয়া তুমি যাও, কাল স্কুলে দেখা হবে। ঠিক আছে। আরে তুমি এসে গেছো? বাইরের থেকেও বাড়িতে তোমাকে বেশি প্রয়োজন, তাড়াতাড়ি আসতে পারো না? আরে আস্তে আস্তে, সাবধানে। খুব দুর্গন্ধ বেরোচ্ছে, একটু পারফিউম ছড়িয়ে দাও, তাহলে সুগন্ধ বেরোবে। চিন্তা করো না, আমি আছি তো, সব পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ
এম সরি। হ্যাপি অ্যানিভার্সারি। মা, তুমি কাঁদছো কেন? ঘুমিয়ে পড়ো শোনা, কাল স্কুল যেতে হবে না? আমাকেও তো একটু খাওয়াও। দাদা কি করছো তুমি? দাদা বলো না, অজিত বলো, ভালো লাগে। আরে আরে আমার কাছে এসো, শরীরটা খুব খারাপ হয়ে গেছে যে, একটু মাসাজ করে দিই। আরে এদিকে তো আয়। কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো। বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো? হয়েছে? কি হয়েছে? কেউ আছে? কি হয়েছে? কে কে এসেছিল? কে এসেছিল? কেউ এসেছিল আমাকে মারতে। আরে কে? আমার এরকম মনে হলো যে সত্যি আমাকে মারার জন্য কেউ এসেছিল। কোথায় গেল? ওখান থেকে পালিয়েছে। আরে আমি তো সব জায়গায় দেখে নিলাম, বাইরে গিয়েও দেখলাম, কেউ তো নেই। তুই ঠিক দেখেছিলিস আরে তো? সত্যি দাদা, যেই ও আমার উপর অ্যাটাক করলো আমি জেগে গেলাম। তারপরে যে আমি চিৎকার করলাম ও পালালো। পালানোর সময় ওর ছায়াটাও আমি দেখেছিলাম। আমাদের পুলিশে না বাবা না, পুলিশ তো আমাদেরকেই সন্দেহ করবে। আমরা কোনো পুলিশের চক্করে পড়তে চাই না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলেছে, ঘুমিয়ে পড়েছিল, স্বপ্ন দেখেছে হয়তো। এসব ভুল ধারণাও তো হতে পারে। এইটুকু সমস্যা পুলিশকে জানানোর কি দরকার আছে? আমি বললাম না কেউ ছিল, তার মানে ছিল। আমাকে ভেতরে নিয়ে চলো। প্রিয়া, তুমি পরোটা খাও, আমি চা নিয়ে আসছি। প্রিয়া, হ্যাঁ? চিনিটা নিয়ে এসো, দইয়ের সাথে মিশিয়ে খাবো। ঠিক আছে। কি ভাই, কেমন আছিস? কাল রাতে তো তুই সবার ঘুম উড়িয়ে দিয়েছিলিস। বিদ্যা, কালকে তুমি আমি আসার আগেই চলে গিয়েছিলে? আমি মাসিমাকে বলে গেছিলাম দিদি। বলে গেলেই সব মিটে যায় না। যাই হোক, এখন থেকে একটু বেশিক্ষণ থাকতে হলে থেকো। আমি ওভারটাইমে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে দিদি। আমি কালকে সবাইকে এবিসিডি লার্ন করতে বলেছিলাম, কে কে করেছে? আমি আমি বলো বলো। এ বি সি ডি ই। আগুন, আগুন! কি? ও ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। প্রিয়া, কি হয়েছে? কোনো সমস্যা? তুমি আমায় বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। কি হয়েছে? সব ঠিক আছে তো? সানি, কি দরকার ছিল পর্দায় হাত দেওয়ার তোমার? রঘুকে বলতে পারতে তো। যে বাড়িতে সবাই আমাকে মেরে ফেলতে চায়, সেখানে কিছু বলে কি লাভ? কে শুনবে আমার কথা? হ্যাঁ,
আপনারা পুলিশকে ইনফর্ম করছেন না কেন? ভাই এটা আমাদের বাড়ির ঝামেলা। প্রিয়া, আমি আসছি। সন্দীপ বাবু, নিজের খেয়াল রাখবেন। প্রিয়া, কোনো কিছুর দরকার হলে আমাকে। আমরা আছি তো, আমরা সব সামলে নেবো। থ্যাংক ইউ আনন্দ। আমাকে একটা কথা তোমরা সবাই বলে দাও, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার প্রতি এত বিরক্ত ফিল করছো, যে আমার মরা মুখ দেখতে চাও? ওই সানি, বাজে কেন বকছিস? না দাদা, বলেই দাও, তাহলে নিজেই মরে যাই, তোমাদের একটা বোঝ কমে যায়। ওই নিজে মুখের ওপর কন্ট্রোল কর, অনেক না হলে। হয়েছে। ব্যাস, এবার চুপ করে যা। আরে অপাইস বলে ওর মুখে যাই আসবে তাই আমাদের বলে দেবে নাকি? আমি বললাম না, এবার চুপ করে যাও। যদি তুমি রোজ থাকতে বাড়িতে আমার সাথে। যদি, কিন্তু এটা তো সম্ভব নয়, তাই না? আমাদের মধ্যে একজনকে তো ইনকাম করতেই হবে। এমনিতেও বাড়িতে কেউ সম্মান করে না। কখনো কখনো আফসোস হয় যে ওই অ্যাক্সিডেন্টে আমি কেন বেঁচে গেলাম। যদি মরে যেতাম তো। সানি, মা, আমার ঘুম আসছে না। আরে আমার সোনামার ঘুম আসছে না? এভাবে কি করে? আমি ঘুমকে এক্ষুনি ডেকে দিচ্ছি, তোমার কাছে আসতে বলছি। হ্যাঁ, তুমি একটা কাজ করো, বাবার সাথে এখানে বসো, আমি এক্ষুনি দুধ নিয়ে আসছি। হ্যাঁ, চলো চলো চলো। চলে আয় মা। আরে কি করছো? তোমার অপেক্ষা করছিলাম। আরে 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 শোনো, দরজা তো বন্ধ করো। আরে এত রাত্রিবেলায় এখন কেউ আসবে না। আরে আমি কিছু শুনবো না আজ। আরে শোনো, কেউ যেন রয়েছে ওখানে। আরে কেউ নেই ওখানে, আরে, দাঁড়াও আরে আমি দেখছি। যাও না, দেখে এসো না। শুনছিলিস না? এই শোন, আমিও জানি যে তুইও চাস আমি। করছো তুমি? ছাড়ো! ছাড়ো! আরে ও ঘুমিয়ে পড়েছে? তোমার এত সময় লেগে গেল, সব ঠিক আছে তো? হ্যাঁ, ওই রান্নাঘরে দুধ পড়ে গেছিল, তাই পরিষ্কার করতে গিয়ে একটু সময় লেগে গেল। প্রিয়া, দাঁড় করাও। প্রিয়া, প্রিয়া, কেউ আছেন? এটাকে দাঁড় করান। প্রিয়া, সানির উপর হওয়া তৃতীয় হামলা তাকে দাবিয়ে দিল,
কিন্তু পরিবারের লোকেরা প্রত্যেকবারের মতোই এবারও বিষয়টা চেপে গেল। সানির কাছে এমন কোনো তথ্য প্রমাণ ছিল না যাতে প্রমাণ করা যায় যে হামলাকারী পরিবারেরই সদস্য ছিল। আরে খেয়ে নে। না রে ভাই, আর খাবো না। আজকাল এরকম উদাস হয়ে বসে থাকিস কেন? সমস্যা কি তোর বল দেখি। আরে স্ত্রীর ইচ্ছা অন্য কেউ যদি পূর্ণ করে স্বামীর তো রাগ হবে। দাদা আর নয়। আরে অজিত দা, তুমিও না কি যা তা কথা বলো। সত্যিটা তুই বল ভাই, আমি তো আর তোর শত্রু না। এই তোরা ওর সঙ্গে কথা বল, আমি ঠান্ডা জল নিয়ে আসছি। বাচ্চাটা উঠে পড়বে। ছাড়ো আমায়। নে ভাই, ঠান্ডা জল নিয়ে এসেছি। বাবা দাদা, আসি দাদা। চল ভাই। বাবা। আসি। হ্যাঁ, তোকে ঘরের ভেতর নিয়ে যাই? না দাদা, আমি বাইরে খানিকক্ষণ একাই বসতে চাই। ঠিক আছে, যা, তুই ভালো বুঝিস। রঘু, কি হলো? কি হলো দাদা? আমাকে ভেতরে নিয়ে চল। আচ্ছা দাদা। আরে দেখে নিয়ে যা। ব্যাস। দাদা, তোমাকে কি বিছানায় শুয়ে দেবো? তুই ছেড়ে দে, এতটা নিয়ে এসেছিস যথেষ্ট, এবার যা। ঠিক আছে দাদা। প্রিয়া, প্রিয়া, আরে কি এত গভীর ঘুমে ঘুমাচ্ছ? প্রিয়া, প্রিয়া, রঘু, প্রিয়া, এই দেখ, কি হলো? আরে রিঙ্কিকে দেখ, কি হলো? রিঙ্কি, কি হলো? রিঙ্কি ওঠ, ওঠ মা ওঠ। রিঙ্কি ওঠ, কি হলো? দাদা, দাদা। প্রিয়া, ওঠো না। কি হলো? বৌদি, প্রিয়া, এখনো উঠছে না প্রিয়া। প্রিয়া, রিঙ্কি। তাহলে আপনি একে শেষবার দেখেছিলেন বাইরে যাওয়ার আগে, যখন আপনার বন্ধুরা এসেছিল? স্যার, আমি জানি এই কাজটা যেই করেছে আমাকে সে মারতে এসেছিল, আর ভুল করে আমার প্রিয়া রিঙ্গিকে মেরে দিল। স্যার, শ্বাসরুদ্ধ করেই মারা হয়েছে। স্বামী বলছে তার জায়গায় ভুল করে তার স্ত্রীকে মারা হয়েছে। একটা কথা বুঝতে পারছি না, যদি ওনার ওপর এতবার প্রাণঘাতী হামলা হয়ে থাকে তাহলে পরিবারের লোকেরা পুলিশে রিপোর্ট করেনি কেন? স্যার, হতে পারে পরিবারের লোকেরাই করেছে, যে সানির এই অবস্থার জন্য আক্ষেপ করে এই কাজটা করেছে, বা অন্য কোনো কারণে। হতেই পারে। আচ্ছা শোনো, হ্যাঁ স্যার। গিয়ে পুরো পরিবারের হিস্ট্রি বের করো। সানিরও, ওর অ্যাক্সিডেন্ট কবে হয়েছিল, ওর সঙ্গে কারো শত্রুতা, ওকে মারার কোনো মোটিভ, এটা বুঝতে হবে যে সত্যি কি ভুল করে মারা হয়েছে নাকি খুনি ওই প্রিয়াকেই মারতে এসেছিল। আপনার সাথে প্রিয়ার খুব ভালো বন্ধুত্ব ছিল, তাই না? হ্যাঁ। স্কুলে এমন কেউ আর যার সাথে একদমই বনিবনা হতো না, এমন কেউ? না, সবার সাথে খুব ফ্রেন্ডলি ছিল। কখনো আপনার সঙ্গে ডিসকাস করেছে যে বাড়ির কারোর সাথে ঝগড়া হয়েছে ওর?
আরে স্যার, এইসব মহিলারা তো নিজেদের প্রেমিকের হাতেই মারা যায়। প্রেমিক? আপনার আর আপনার স্ত্রীর মধ্যে সম্পর্ক? ওনার অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক? দেখুন মিস্টার সানি, সত্যি কথা বলে দিন, এতে ইনভেস্টিগেশনের সুবিধা হবে। স্যার প্লিজ, আপনি প্রিয়ার ব্যাপারে এসব ভুলভাল ভাববেন না। ও খুব ভালো একটা মেয়ে ছিল, এটাই সোজা কথা স্যার। যেই আমাকে মারতে এসেছিল সেই প্রিয়াকে মেরে চলে গেল। স্যার, রিঙ্কিকে আপনার কারোর সঙ্গে কোনো শত্রুতা? স্যার, যখন শরীরের কোনো জায়গায় পচে যায় না, সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। সেভাবেই আমার বাড়ির লোক আমাকে কেটে বাদ দিয়ে দিয়েছিল। স্যার, আমার ওষুধের দাম প্রচুর, আর আমি 1 টাকাও রোজগার করি না। ঘরে বসে অন্ন ধ্বংস করছে এরকম মানুষের কাছ থেকে কে না মুক্তি পেতে চাইবে? দাঁড়াও, এই ঘটনার ব্যাপারে কি জানো? না মানে স্যার, আমি তো শুধু একটা নার্স, সকালে আসি বিকেলে চলে যাই, বেশি কিছু জানি না আমি। কিন্তু স্যার যেটা বলছে সেটা সত্যি। প্রিয়া ম্যাডাম ওনার খুব খেয়াল রাখতো, খুবই ভালোবাসতো ওনাকে। ও কেন অন্য কারোর সাথে? এই কেস দুটো আলাদা আলাদা দিশা নিয়ে এগোচ্ছিল। একদিকে অনুমান করা হচ্ছিল যে খুনি ভুল করে সানির জায়গায় প্রিয়াকে তার শিকার বানিয়েছে, কিন্তু সানিকে কেউ কেন মারতে চাইছে? অন্যদিকে আরো একটা সম্ভাবনা যে প্রিয়ার সঙ্গে অন্য কারো অবৈধ সম্পর্ক ছিল, যে কারণে তাকে মারা হয়েছে। এই অপরাধটা কি কোনো ঘায়েল প্রেমিক করেছে? পুলিশের তদন্ত ধীরে ধীরে একটা লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছিল, আর সেই লক্ষ্যটা ছিল প্রিয়ার অন্য কোনো পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক। স্যার, সানির নামে একটা ইন্স্যুরেন্স পলিসি আছে 50 লাখ টাকার। মনে হয় এই টাকার জন্য কেউ হয়তো সানিকে মারতে চায়। ফোন রেকর্ডস প্রিয়ার, যেই রাতে ওর খুনটা হয় সেই রাতে ও কারোর সঙ্গে কথা বলছিল, আনন্দর সঙ্গে। এই আনন্দবাবুকে একবার তুলে আনো তো দেখি। তার মানে কিছু একটা ছিল তোমাদের দুজনের মধ্যে। আমার তরফ থেকে। কিন্তু প্রিয়া শুধু আমাকে ওর বন্ধু ভাবতো, সেই জন্য ব্যাপারটা কোনোদিনও এগোয়নি স্যার। বন্ধুত্ব? কোন বিবাহিত মহিলা তার পুরুষ বন্ধুর সঙ্গে এত রাত পর্যন্ত কথা বলে? তাও আবার সেই রাতে যে রাতে ও খুন হয়। কি কথা হয়েছিল তোমাদের দুজনের মধ্যে? হ্যালো 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 আনন্দ, আজকে দাদার সীমা অতিক্রম করে গেছে। যখন রিঙ্কি ঘুমোচ্ছিল আমার ঘরে এসেছিল, আর দাদা আবার আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করে। যেই বলি আমি চেঁচাবো তখন চলে যায়। জানি না কতদিন এসব চলবে। প্রিয়া, এই সমস্ত কথা তোমার সন্দীপকে বলে দেওয়া উচিত। না না, আমি সানিকে বলতে পারবো না। ও এমনিতেই খুব চিন্তায় আছে, আর এমনিতে ওর অনেক হেডেক। আমি ওকে আর বিরক্ত করতে চাই না। আনন্দ, আমার মনে হচ্ছে যে দাদা হয়তো আবার এসেছে। আর কলটা কেটে গেল। হয়তো অজিত ফেরত চলে এসেছিল। আপনি আমাকে এভাবে, আমি কোনো অন্যায় করিনি। আনন্দকে কি তুমি চেনো? ওই বলেছে আমাদেরকে তুমি অনেকবার প্রিয়ার সঙ্গে জবরদস্তি করেছো। চৌহান 1 নম্বরের মিথ্যেবাদী স্যার, জ্বলে আমার ওপর। প্রিয়াকে কারোর সাথে ভাগ করতে চায় না। তুমি প্রিয়ার সঙ্গে অসভ্যতা করেছো। প্রিয়া নিজেই ফোন করে এই কথাগুলো আনন্দকে জানিয়েছিল। আমি কোনো জবরদস্তি করিনি স্যার, আমি শুধু ওটাই চাইছিলাম যেটাও সবাইকে দেয়, আনন্দকে, এমনকি আমাদের চাকর রঘুকেও। আর জানি না ওর কত প্রেমিক আছে। আমি ভাবলাম ওর যেটা দরকার আছে সেটা আমি পূরণ করে দিচ্ছি, ঘরের ব্যাপার ঘরেই থেকে যাবে। বুঝলেন তো আপনি? আমি তো স্যার ওর ওপর উপকার করছিলাম,
আর ওই রাতে ও তোর উপকার নিতে অস্বীকার করলে ওকে তুই খুন করে দিলি। আমি স্যার কারুর প্রাণ নিইনি, আমি কিচ্ছু করিনি। তুই আগে টাকার জন্য তোর ভাইয়ের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিস 3 বার, আর 3 বারেই সেটা পারিসনি। তারপর সেই ফ্রাস্ট্রেশনে, সেই দুঃখে তুই প্রিয়াকে খুন করে দিয়েছিস, তাই না? দিব্যি করে বলছি স্যার, আমি এসব করিনি, আমি ওকে খুন করিনি। সত্যিটা তো তোর মুখ থেকে ঠিক বের করে নেব। বলপ্রয়োগ করার পরও পুলিশ অজিতকে দিয়ে কিচ্ছু বলাতে পারল না। পরিচারক রঘুকেও জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু সে প্রিয়ার সঙ্গে এমন কোনো সম্পর্ক অস্বীকার করলো। এখন কোনো রাস্তা নজরে আসছে না, অনুসন্ধান যেন থেমে গিয়েছে। প্রিয়ার চরিত্রের উপর বারবার সন্দেহ করা হলো, কিন্তু প্রত্যেকবার সে একজন আদর্শ স্ত্রীরূপেই সামনে এলো। প্রিয়ার চরিত্রের সঙ্গে যুক্ত তথ্য আর তার সম্পর্কে ছড়িয়ে পড়া কথায় এত ফারাক কেন ছিল? এর উত্তর হয়তো একমাত্র সেই দিতে পারবে যে প্রিয়ার সবচেয়ে বেশি কাছের ছিল। সত্যি কথা বলে দাও সানি, তোমার দাদা চুপ করে সব সহ্য করতে পারলেও তুমি পারবে না। প্রিয়ার অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক ছিল না ছিল না? ছিল স্যার, ওর অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল। আর তুমি এসব কি করে জানতে পারলে? বলো। আমার বাড়ির লোকেরা বলেছিল স্যার। আমি তোকে চৌহানের সঙ্গেই বাজে হোটেলে যেতে দেখেছি। আমিও দেখেছি রঘুর সাথে ফষ্টি নষ্টি করতে। তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, ও এরকম নয়। কি করে আমাদের ভুল হয়? আমি তো ওকে 24 ঘন্টা ফোনে কথা বলতেই দেখি, আর তাছাড়া ও সারাদিন বাড়িতেই থাকে না। প্রিয়াকে সন্দেহ করা আমার পক্ষে একদম অসম্ভব ছিল স্যার, কিন্তু আস্তে আস্তে ওর আচরণে, ওর কথার মধ্যে লুকিয়ে থাকা সত্যি আমার সামনে চলে এসেছিল। স্বামী স্ত্রীর মাঝে এসব ব্যাপার বেশি দিন লুকিয়ে থাকতে পারে না স্যার, ঠিক সামনে চলে আসে। সেই কারণে তুমি ওকে মেরে দিলে? আমি মারবো স্যার? এরকম অবস্থা আমি মারবো প্রিয়াকে? যদি আমি প্রিয়াকে মারার অবস্থায় থাকতাম তাহলে হয়তো এই সিচুয়েশনটাই আসতো না। ওকে সারা জীবন খুশিতে রাখতাম। আর স্যার ও যা করেছে তার মধ্যে ওর কোনো ভুল নেই, ওর অধিকার রয়েছে এসব করার। যে খুশিটা আমি ওকে দিতে পারিনি সেটা ওকে অন্য কেউ দিয়েছে। বলুন এবার আমাকে, সানিকে প্রিয়ার অবৈধ সম্পর্কের ব্যাপারে জানানোর কি দরকার ছিল? আপনারা পরিবারের লোকেরাই ওকে মেরে ফেলেননি তো পরিবারের সম্মান রক্ষা করতে? না, এরকম তো কিছুই ছিল না। ঠিক আছে, আপনি নিজে যদি না বলেন তাহলে ওই সানির যদি কিছু হয়ে যেত তো ইন্স্যুরেন্সের সমস্ত টাকা প্রিয়া পেয়ে যেত। আমরা তো শুধু প্রিয়াকে সানির থেকে আলাদা করতে চেয়েছিলাম, ওকে কখনোই মারতে চাইনি, যাতে করে সমস্ত টাকা ওর কাছে না চলে যায়। আপনার কাছে কি এমন কোনো নির্দিষ্ট প্রমাণ ছিল যাতে বলা যায় যে প্রিয়ার সত্যিই কোনো অ্যাফেয়ার ছিল? ওরও প্রয়োজন ছিল হয়তো, তাই আমরা এইসব ভেবেছি। অন্য কেউ ভাবলেও ভাবতে পারে। একজন মহিলা হয়ে আপনি আর একজন মহিলার ব্যাপারে এটা ভেবে নিলেন। তার মানে এটা দাঁড়ালো যে পরিবারের লোকেরা মন গড়া কাহিনী বানিয়ে সানিকে বলেছিল। কিন্তু স্যার, বাড়ির লোকেরা তো তখনই সুবিধে নিতে পারতো যখন সানি, প্রিয়া, ওদের মেয়ে রিঙ্কি তিনজনই রাস্তা থেকে সরে যেত। একদম ঠিক। তাই সানিকে ছেড়ে প্রিয়া আর রিঙ্কিকে মারার পিছনে কোনো কারণ থাকতে পারে না। আর যদি এই গল্পটাই ধরে নেওয়া যায় তাহলে প্রিয়া আর রিঙ্কি রাস্তা থেকে সরে গেছে, তাহলে পরিবারের লোকেদের কাছে এটাই সঠিক সময় সানিকে মেরে সব টাকা হাতিয়ে নেওয়ার। তাহলে সানির ওপর হতে থাকা হামলাগুলো থেমে গেল কেন? হয়তো এখন কেসটা খুব গুরুতর, তাই। দেখো,
আমাদের সানির ওপর হওয়া হামলাগুলোর তদন্ত আবার করতে হবে। আপনি এই বুকিংটা ফাইনাল করে দিন। এসব কি সানি? আর ওই লোকটা কে ছিল? ট্রাভেল এজেন্ট ছিল। আমি এখান থেকে সারা জীবনের জন্য যাচ্ছি, কিন্তু কোথায়? তোমাদের থেকে অনেক দূরে। কিন্তু মিস্টার সানি, এখান থেকে আপনার হুইল চেয়ার নিচের দিকে গড়িয়ে গেল, আর আপনি রাস্তার মাঝখানে পৌঁছানোর আগেই বিদ্যা এসে আপনার প্রাণ বাঁচিয়ে নিল। আপনি দেখতে পাননি যে আপনাকে ধাক্কা কে দিয়েছিল? না স্যার, ভুল হয়ে গেছে আমার, কারণ ওই দিন আমি ভাং খেয়েছিলাম। যে কোনো মানুষের নিজের ওপর হওয়া হামলার কথাগুলো খুব ভালো করে মনে থাকে মিস্টার সানি। কিন্তু স্যার তার মনে থাকে না যে রিসেন্টলি তার বউ আর বাচ্চাকে হারিয়েছে। স্যার খুব অন্ধকার ছিল, তারপরে আমি চিৎকার করলাম আর ও পালিয়ে গেল, কিন্তু আমি পেছন থেকে শুধু ওর ছায়াটুকুই দেখেছিলাম। অন্ধকার থাকলে ছায়া দেখলেন কি করে? স্যার আমি জানলার এই সাইডে বসেছিলাম, তখন আমি নিজের খেয়ালে আচ্ছন্ন ছিলাম। তারপর এই পর্দাটাতে আগুন লেগে গেল। তার মানে পর্দাতে কেউ বাইরে থেকেই আগুন লাগিয়ে দেয়, কারণ ভেতর থেকে কেউ যদি চেষ্টা করতো তুমি তো দেখেই ফেলতে, তুমি তো জানলার আশেপাশেই ছিলে। হতে পারে স্যার। সানির উত্তরে পুলিশের নজরে অনেক গোলমাল সামনে এলো। সেই সঙ্গে তদন্ত প্রমাণ করে দিয়েছিল যে সন্দেহের আওতায় অনেকে আছে, আর পুলিশ এদের সবার উপর কড়া নজর রাখতে শুরু করলো। স্যার এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যার উপরে সন্দেহ করা যায়। আমাদের সতর্ক থাকতে হবে, বুঝেছো? এদের মধ্যেই কেউ একজন খুন করেছে। যে কোনো মুহূর্তে খুনি অসতর্ক হয়ে যেতে পারে, আর অপরাধীর একটা ছোট্ট ভুল আমাদের জন্য একটা বড় সুযোগ এনে দেবে। আর একটা ব্যাপার আমার খুব অদ্ভুত লাগলো, প্রিয়ার সঙ্গে ঘটা সব কটা ঘটনার বর্ণনা সানি খুব নিখুঁতভাবে দিয়ে গেল। হুইল চেয়ারে বসা বা বিছানায় শুয়ে থাকা মানুষ কারোর পিছু নিয়ে এত কিছু তো দেখতে পারে না। তার মানে হলো এই সমস্ত ইনফরমেশন ওকে পরিবারের মধ্যে থেকেই কেউ দিয়েছে। বলো, সানির জন্য প্রিয়ার ওপর নজর তুমিই রাখতে, তাই না? সত্যি কথা বলবে, নইলে ও তোমার এমন অবস্থা করবে যে নিজে নার্স হলেও তোমার শুশ্রূষা করার কেউ থাকবে না। বলো। হ্যাঁ স্যার, আমি ম্যাডামের সব কথা স্যারকে বলেছিলাম। আমি স্যারকে সাহায্য করতে চাইতাম, বেচারা পঙ্গু, অসুস্থ। উনি বৌদিকে খুবই ভালোবাসতো স্যার, তাই আমি ওনাকে একটু সাহায্য করতাম। আমি বিদ্যার কথা বিশ্বাস করিনি। প্রতিবন্ধী মালিকের প্রতি ওর এই করুণা দেখানো ইত্যাদি ইত্যাদি কথাগুলো ঠিক হজম হচ্ছে না। তুমি আরেকটা ব্যাপার লক্ষ্য করেছো? যখন যখন সানির ওপর হামলাগুলো হয়েছে, এই নার্স যার কাজ হলো রুগীর সঙ্গে থাকা, ও সানির সঙ্গে ছিল না। সবটা কাকতালিও তো হতে পারে না। ওর ব্যাকগ্রাউন্ড চেক করো, ফোন রেকর্ডস জোগাড় করো। ওকে স্যার। ও 8 বছর ধরে নার্সের কাজ করে, কিন্তু কোনো জায়গায় টিকতে পারেনি। ও যেখানে যেখানে কাজ করেছে সব এমপ্লয়ারদের জিজ্ঞাসাবাদ করো। শোনো। হ্যাঁ স্যার। এটা সেই 3 দিনের ফোন রেকর্ডস যেই 3 দিন সানির ওপর হামলা হয়েছিল। বিদ্যা ওই এলাকাতেই ছিল, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু যেই রাত্রে প্রিয়ার মৃত্যু হয়, মাঝরাতে ও সেখানে কি করছিল? চলো।
এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? ওই স্যার কোথাও যাচ্ছেন, তাই ওনার আর আমাকে দরকার নেই স্যার। তাই আমি ভাবলাম কিছুদিন বোনের বাড়ি থেকে ঘুরে আসি। এটা কি জানো? তোমার ফোন রেকর্ডস। আর যখনই সানির ওপর হামলা হয়েছে এই ফোন রেকর্ডস অনুযায়ী তোমার ফোন সেই এলাকাতেই ছিল। তার মানে তুমিও সেই এলাকাতেই কোথাও ছিলে। এবার বলো সত্যিটা কি? সানির ওপর হামলার পিছনে তোমারও হাত ছিল, তাই না? মারতে চাইছিলে তুমি ওকে, কেউ টাকা দিয়েছিল তোমাকে ওকে মারার জন্য, আর ভুল করে তুমি প্রিয়া আর ওর মেয়েকে মেরে ফেলেছো। বলো এটাই হয়েছে তো? বলো। বল সত্যি কথা, স্যারকে সত্যি কথা বল, নয়তো সত্যি কথা বলানোর অনেক পথ আছে আমাদের। বলছি সব, সব বলছি স্যার আমি। কোথায় ও? কে? শোনো, হ্যাঁ স্যার। পুরো শহরটাকে নজরবন্দি করে রাখো। হ্যাঁ স্যার। তুমি স্টেশনের দিকে চলো। হ্যালো, হ্যাঁ, মার্কেট এরিয়া টোলগেট নজরবন্দি করো। সাদা রঙের একটা ট্যুরিস্ট ভেহিকেল আছে, গাড়ির নাম্বার 8477। পালিয়ে যেতে যেন না পারে। ওটাকে ওভারটেক করো তাড়াতাড়ি। আমি নিজের উপর মিথ্যা অ্যাটাক করিয়েছিলাম বিদ্যার সাহায্য নিয়ে। কেন করেছিলে তুমি এটা? যাতে তোমার ওপর কেউ সন্দেহ না করে, আর তুমি নিশ্চিন্তে তোমার স্ত্রী আর মেয়েকে খুন করতে পারো। ওর ইলিগ্যাল অ্যাফেয়ার ছিল স্যার। একদিকে আমি হুইল চেয়ারে বসে পড়ছিলাম, আর অন্যদিকে ও নোংরামি করছিল আমার দাদার সাথে, আমার চাকরের সাথে, আর ওর প্রেমিক, ওর স্কুলে কাজ করতো যে টিচার, তার সাথে। আমি জানতাম এটা প্রিয়ার প্রয়োজন, কিন্তু এটা আমি সহ্য করতে পারিনি, আর আমি ওকে মেরে ফেললাম। বিদ্যা, তুমি এই সময় এখানে কি করছো? কি করছো? কিন্তু মেয়েটা কি দোষ করেছিল? ও তো তোমার নিজের মেয়ে ছিল, ওকে তো ছেড়ে দিতে পারতে। আমার রিঙ্কি স্যার, ওর গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দিতাম না, কিন্তু ও জেগে গেল। বাবা, তুমি মায়ের সাথে কি করছো? মা ভয় পাচ্ছে তো, ছেড়ে দাও না। ও আমার বিশ্বাস ভেঙেছিল স্যার, সেই জন্য মেরে ফেলেছি আমি ওকে। ওর কোনো অবৈধ সম্পর্ক ছিল না, ও শুধুমাত্র তোমাকেই ভালোবাসতো, শুধু তোমার আর তোমার মেয়ের জন্য বেঁচে ছিল। আপনি মিথ্যা কথা বলছেন স্যার, আমাকে সব বলেছে বিদ্যা। আরে মিথ্যে কথা বলেছিল বিদ্যা তোমাকে।
আমি জানতাম যে ওদের বাড়ির সবাই স্যার আর ম্যাডামের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দিয়েছিল। ওরা মিথ্যে বলছিল আর আমি ওই মিথ্যের সুযোগ নিয়েছিলাম। আমি মিথ্যেটাকে অনেক বড় করে দিয়েছিলাম স্যার। আমি স্যারকে বিশ্বাস করিয়েছিলাম যে বৌদির অবৈধ সম্পর্ক আছে অনেক পুরুষের সাথে। দাদা এর প্রতিশোধ নিতে চেয়েছিল, আমি ওনাকে সাহায্য করলাম। উনি আমাকে আজকে দিল্লি নিয়ে যাচ্ছিলেন আর উনি আমাকে অনেক টাকা দেওয়ার কথা বলেছিলেন। সবকিছু মিথ্যে ছিল, আর সেই মিথ্যেটাকেই তুমি নিজের কল্পনা মিশিয়ে আরো বড় করে দেখেছিলে। ভুল ছিল তোমার। তোমার মনের মধ্যে এই সন্দেহটা তৈরি করে ও তোমাকে দিয়েই তোমার স্ত্রী আর মেয়েকে খুন করিয়েছে। সেই স্ত্রী যে শুধু তোমাকে ভালোবাসতো, তোমার জন্যই বেঁচে ছিল। সেই মেয়ে যে তোমার প্রথম এবং শেষ সন্তান ছিল। শুধু সন্দেহের বশে তাদের খুন করে ফেললে তুমি। সন্দেহ এমন এক রোগ যা মানুষের মনে বিষ ঢেলে তার মতিভ্রম করে দেয়। সবচেয়ে সুন্দর স্বপ্নকেও তখন ভয়ঙ্কর দৃশ্য বলে মনে হয়। ধীরে ধীরে এই বিষ মানুষের মাথায় চেপে বসে তার মধ্যে ঘৃণা সৃষ্টি করে। আপনজনের সঙ্গে সম্পর্ক ভাঙতে তাকে বাধ্য করে দেয়, আর এই ঘৃণা মানুষকে অন্ধ করে দেয়। সানি শারীরিকভাবে তো পঙ্গু ছিলই, কিন্তু এই ঘৃণা তাকে মস্তিষ্কের দিক থেকেও পঙ্গু করে দিয়েছিল। সানি যদি একবার প্রিয়ার সঙ্গে কথা বলতো, তাকে জিজ্ঞেস করতো, তার থেকে জানার চেষ্টা করতো যে আসল সত্যিটা কি, তাহলে হয়তো তার স্ত্রী আর মেয়ে আজ বেঁচে থাকতো। এটা আমাদের সবার কাছে শিক্ষা যে আমরা ঘৃণা আর সন্দেহকে কখনোই যেন আমাদের মাথায় চাপতে না দিই, কারণ এতে এত ক্ষমতা আছে যে মানুষের জীবন তছনছ করে দেয়। এখন আমি অনুপ শুনে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।